আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফেনী নদীতে মৈত্রী সেতু নতুন অধ্যায়ের সূচনা বললেন মোদি। আঞ্চলিক উন্নয়নের আশাবাদ শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয় খোলার আগেই 1,30,000 শিক্ষার্থীকে করোনার টিকা, স্বাস্থ্যবিধি মেনে চলার অনুশাসন। দুর্নীতি মামলায় হাজী সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল, 30 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পিকে হালদার সহ 37 জনের বিরুদ্ধে আরো 10 মামলা করবে দুদক। চালকের নির্দেশে বাক প্রতিবন্ধী নারীকে ছুঁড়ে ফেলে দেয় হেলপার, গ্রেফতারের পর স্বীকারোক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে আরো থাকছে, বাংলাদেশের অগ্রযাত্রার স্বীকৃতি জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের, আছে ভাবমূর্তি নষ্টের অপচেষ্টাও। প্রথম নদী সেতুতে যুক্ত হল বাংলাদেশ ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যুক্ত হয়ে ফেনী নদীর উপরে নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করেন। এর ফলে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে সরাসরি ভারতের ত্রিপুরা রাজ্যের যোগাযোগ স্থাপিত হল। এই সেতু বাংলাদেশ ও ভারতের বাণিজ্য বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 2010 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে রামগড় সাবরুম স্থলবন্দর চালুর যৌথ সিদ্ধান্ত হয়। পরবর্তীতে 2015 জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেনী নদীর উপর নির্মাণাধীন বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 এর ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। সহযোগিতা চুক্তি সহ 21টি রামগড়ের মহামুনিতে 286 একর জমির উপর নির্মিত মৈত্রী সেতুটি 12টি পিলারের উপর দাঁড়ানো। বাংলাদেশ অংশে 8টি ও ভারতের অংশে রয়েছে 4টি পিলার। ভিডিও কনফারেন্সে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড়কে যুক্ত করা সেতুটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করায় ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বলেন, দক্ষিণ এশিয়ার যোগাযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে এই সেতুটি ভূমিকা রাখবে। I believe political boundaries should not become physical barriers to trade. We expect the framework that we are inaugurating today will also help Bangladesh to trade more easily, not only with India but also with Nepal and Bhutan. এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতু বন্ধই রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। বাংলাদেশ ভারতের পরম বন্ধু উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি শুধু সেতু বন্ধন নয়, দুদেশের সম্পর্ক উন্নয়নে নতুন অধ্যায়। सबरूम और रामगढ़ के बीच सेतु से हमारी मैत्री भी मजबूत हुई है और भारत बांग्लादेश की समृद्धि का कनेक्शन भी जुड़ गया है। बीते कुछ वर्षों में भारत बांग्लादेश के बीच लैंड, रेल और वाटर कनेक्टिविटी के लिए जो समझौते जमीन पर उतरे हैं, इस सेतु से वो और मजबूत हुए हैं। সেতুর 240 মিটার অ্যাপ্রোচ রোড রামগড় চট্টগ্রাম প্রধান সড়কের সাথে এবং ওপারে প্রায় 1200 মিটার অ্যাপ্রোচ রোড নবীনপাড়া ঠাকুরপল্লী হয়ে সাবরুম আগরতলা জাতীয় সড়কে যুক্ত হয়েছে। 2 লেনের এই সেতুর দুপাশে রয়েছে ফুটওয়ে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনার টিকা দেওয়ার পরও পুরোপুরি নিরাপদ না ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই অনুশাসনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। আর শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন 17 মের আগে 1,30,000 শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলেও রেজিস্ট্রেশনে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। এই দিন 4 আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় উত্থাপিত কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ও সরকারি ঋণ আইন 2021 সহ 4 আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর আগেই শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। আবাসিক ছাত্র 1,30,000 মতো অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র যারা, তাদেরকে আগে দেওয়া হবে। তারপরে টিকা যত আসতে থাকবে তত বাকিদেরকেও টিকার আওতায় নিয়ে আসা। স্বাস্থ্য সেবা বিভাগের শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন আইন অনুযায়ী হাসপাতালটি ট্রাস্টের বদলে নিয়ন্ত্রণ করবে বোর্ড। এছাড়া বাড়বে হাসপাতালের পরিধি। সেখানে শুধু সেবাই হবে না, সেখানে অন্যান্য যে গবেষণার দিক, ডিগ্রি দেওয়া, প্রশিক্ষণ, এই বিষয়গুলো ওখানে আছে এবং আগামীতে এই হাসপাতাল আরও বড় করা হবে, আরও বৃদ্ধি হবে। ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। করোনার টিকা ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা তুলে ধরেন সচিব। এক্সপার্টরা তারা কিন্তু আলোচনা করছেন যে আমরা যেন খুব কমফোর্ট ফিল না করি, কারণ গত বছর কিন্তু আমাদের পিকে উঠেছে সামারে, সুতরাং ইট ইজ নট অ্যাসিওরড যে এই বছরে উঠবে না। রমজান মাসে প্রয়োজনীয় 6টি পণ্যের পর্যাপ্ত মজুদ থাকবে, দাম বাড়বে না বলে মন্ত্রিসভাকে বাণিজ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান সচিব। মন্ত্রী পরিষদকে আশ্বস্ত করেছে যে আমাদের যে পরিমাণের ডিমান্ড এবং সেই তুলনায় আমাদের মজুদ কমফোর্টেবল আছে এবং টিসিবি যে ইম্পোর্ট করতেছে সেটা রোজার অনেক আগেই দেশের মধ্যে চলে আসবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের 10 বছরের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তথ্য গোপনের অভিযোগে 3 বছরের সাজা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি AK-M জহিরুল হকের বেঞ্চ রায়ের কপি পাওয়ার পর 30 দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছরের 27 এপ্রিল তাকে 13 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। 2009 সালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে সাজা বাতিল হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুর্নীতি দমন কমিশন। পুনরায় হাইকোর্টের শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। আপিল শুনানি শেষে রায়ে সাজা বহাল রাখেন হাইকোর্ট। তবে অব্যাহতি পেয়েছেন তথ্য গোপনের অভিযোগে 3 বছরের সাজা থেকে। সেই সাথে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। দুদকের আইনজীবী জানান, অবৈধভাবে অর্জন করা হাজী সেলিমের 26 কোটি টাকা বাজেয়াপ্ত থাকবে। 26 কোটি টাকার উপরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেটা পুরোটাই বাজেয়াপ্ত হয়ে গেল, সেটা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হবে, আর তার জন্য ওনার সাজা হলো 10 বছর। এটা আমরা কমিশনকে জানাবো, আপিল হবে কিনা এটা কমিশন সিদ্ধান্ত নেবে। এটা আপিলকে আমি এটা লিখিতভাবে কমিশনকে অবগত করতে হবে, তারপর কমিশন সিদ্ধান্ত নেবে এই 26 দিনের বিরুদ্ধে আপিল করবে কিনা। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন হাজী সেলিমের আইনজীবী। আমরা এই রায়ের বিরুদ্ধে মহামান্য অ্যাপেলেট বিভাগে আমরা আপিল ফাইল করব। আমরা এই রায়ের পর্যবেক্ষণ যা শুনেছি তাতে আমরা যা পেয়েছি যে এখানে দেখা যায় যে আমার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পত্তি প্রমাণ না হওয়া সত্ত্বেও আমাদেরকে সাজা দেওয়া হয়। এর আগে বিচারিক আদালত থেকে নথি তলব করেন হাইকোর্ট। এ মামলায় হাজী সেলিম জামিনে আছেন। উনি অ্যাকর্ডিং টু 66(2)D অনুযায়ী ওনার টোটাল বার হয়ে যাবে, সংসদ সদস্যপদ থাকার আর যোগ্যতা হারিয়েছেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার করে কানাডায় পালিয়ে যাওয়া পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে আরো 10টি মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় 37 জনকে আসামি করা হবে, তাদের বিরুদ্ধে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। একই সঙ্গে 45 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার।
৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পলাতক আছেন রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ৩৫১ কোটি টাকার ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগে এরই মধ্যে পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে। এবার আরও 10টি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত জানান দুদক সচিব। বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যক্তির নামে অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে গোপনপূর্বক পাচার করে মানি লন্ডারিং আইনের শাস্তিযোগ্য অপরাধ করায় মোট ৩৭ জন ব্যক্তির বিরুদ্ধে পৃথক পৃথক 10টি মামলা কমিশন কর্তৃক অনুমোদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হবে বলেও জানান তিনি। পিকে হালদার এর সহযোগী ৩৩ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া পিকে হালদারের সহযোগী ক্যাপ্টেন মোয়াজ্জেম সহ ৪৫ জনের ইমিগ্রেশনের চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে তারা দেশ থেকে বের হতে না পারে। পলাতক পিকে হালদারকে গ্রেপ্তারে এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। গুলিস্তান নবাবগঞ্জ রোডে চলন্ত বাস থেকে এক নারীকে ফেলে দেওয়ার অভিযোগে এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে র্যাব। কেরানীগঞ্জের কুচিয়ামারা এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাড়া দিতে না পারায় চালকের নির্দেশে ওই নারীকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে হেলপার। হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। গত ৭ মার্চ কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর বোর্ডিং মার্কেটের ব্যাংক এশিয়ার সামনে এন মল্লিক পরিবহনের বাস থেকে এভাবেই ফেলে দেয়া হয় বাক প্রতিবন্ধী এই নারীকে। গাড়ি থেকে পড়ে মাথায় এবং কোমরে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গাড়ি থেকে ফেলে দেওয়ার দৃশ্য মাধ্যমে ছড়িয়ে পড়ার দুদিন পর এন মল্লিক পরিবহনের চালক মোহাম্মদ সবুজ এবং হেলপার মোহাম্মদ নাহিদকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আটক করে। র্যাব জানিয়েছে, ভাড়া দিতে না পারায় চালকের নির্দেশে হেলপার চলন্ত বাস থেকে ওই নারীকে ফেলে দেয়। চালক এবং হেলপার এই ঘটনা ঘটার পর তারা স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু যেহেতু ঘটনাটি একটি ভাইরাল রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে তারা তাদের পালিয়ে গিয়েছিল। র্যাব 10-এর একটি দল তাদেরকে কেরানীগঞ্জের কুচিয়ামারা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই দুজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার একটি মামলা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এন মল্লিক পরিবহনের বাসটিও জব্দ করেছে র্যাব। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে বাংলাদেশের অগ্রযাত্রার স্বীকৃতি দিয়েছেন খোদ জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আন্তর্জাতিক সংস্থা IMF, বিশ্ব ব্যাংক সহ ওয়াল স্ট্রিট জার্নাল, ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের মতো বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম এবং প্রতিষ্ঠান তুলে ধরেছে বাংলাদেশের সফলতার চিত্র। তারপরও বিকৃত তথ্যে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। রিপোর্ট দুলি মল্লিকের। স্বাধীনতা অর্জনের পর 50 বছর দীর্ঘ লড়াই আর নানা আত্মত্যাগের মধ্য দিয়ে এসেছে সফলতা অর্জনের নতুন বার্তা। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ অগ্রযাত্রার এই পথ পাড়ি দিতে মাথাপিছু মোট দেশজ উৎপাদন, জিডিপি, রপ্তানি প্রবৃদ্ধি সহ অর্থনীতির নানা সূচকে সুনির্দিষ্ট গণ্ডি পার হতে হয়েছে বাংলাদেশকে। রাজনৈতিক স্থিতিশীলতা ও সুদক্ষ নেতৃত্ব ছাড়া যা চিন্তা করাই কঠিন। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে এই সুপারিশ জাতিসংঘের। খোদ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের। This is a clear signal that the country is building an inclusive and thriving economy with a commitment to lifting millions of people from poverty and hunger. শুধু তাই নয়, আগামীতে এই অগ্রযাত্রায় বাংলাদেশ সরকারের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। The United Nations will continue to support Bangladesh
in this journey. অর্থনীতি বিষয়ে বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনের শিরোনাম দক্ষিণ এশিয়ার বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে বাংলাদেশ। বিশ্লেষণধর্মী এই প্রতিবেদনে উঠে আসে রপ্তানি প্রবৃদ্ধিতে আধুনিক যুগের ইতিহাসে বাংলাদেশের রেকর্ড ও জিডিপির ক্ষেত্রেও চমকপ্রদ উন্নতির তথ্য উপাত্ত। আর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFও জিডিপি রেমিটেন্স বৃদ্ধি সহ অর্থনৈতিক উন্নয়নের প্রায় সব সূচকে বাংলাদেশের ঊর্ধ্ববর্তী অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করেছে। বড় বড় সংস্থার স্বীকৃতি আর পত্রিকার প্রতিবেদন সবই কি ভুল? তাই যদি হয় তাহলে বিশ্বের 2 শতাধিক দেশের উন্নয়নের মানদণ্ড কি এভাবে ভুলভাবেই প্রকাশিত হয়ে আসছে? উত্তর দেওয়াটা খুব কঠিন নয়, যেমনটা দিয়েছে এই সংবাদ মাধ্যম। বাংলাদেশের উন্নয়ন নিয়ে সরকারি তথ্য সঠিক নয়, IMF ও বিশ্বব্যাংকের তথ্যেরও বাস্তব ভিত্তি নেই। তথ্যের মারপেচি এমন বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। বরাবরের মতোই এর মূল কারণ রাজনৈতিক। উন্নয়নের অগ্রযাত্রায় কুচক্রী মহলের অপচেষ্টা নতুন নয়। অর্জনকে টেকসই করতে এসব অপতৎপরতা মোকাবেলা করাও এক ধরনের চ্যালেঞ্জ। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে ওষুধের ডোজ বাড়ালেও মরছে না মশা, জানালেন উত্তরের মেয়র। 10 দিনের বিশেষ অভিযানের সফলতার প্রত্যাশা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ওষুধের ডোজ বাড়ানোর পরও মশা মরছে না বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। মশা নিধনে 10 দিনের বিশেষ কার্যক্রমে সফলতা আসবে বলেও জানান মেয়র। রাজধানীর মিরপুরে কিউলেক্স মশা নিধনের লক্ষ্যে কর্পোরেশনের অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযানের অংশ নিয়ে মেয়র এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। এখন কিউলেক্স মশার প্রজনন বেশি হয় বলে এই মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই বিশেষ অভিযান। ঢাকা উত্তর সিটির 7টি ওয়ার্ডে কিউলেক্স মশা নিধনে 10 দিনের এই অভিযানে যোগ দিয়েছেন কর্পোরেশনের প্রায় 1200 কর্মী। প্রতি 1 কিলোমিটারে 15 মিনিটের বেশি সময় স্প্রে, ফগ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ওষুধ ছিটানোর কাজ করছে কর্মীরা। মেয়র জানান, লার্ভা ধ্বংসের পাশাপাশি ডোবা নালা ও আবদ্ধ এলাকাগুলোকে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। একই সাথে ফুটপাতের নিচের ড্রেনেও ছিটানো হচ্ছে ওষুধ। এখানে একটা চ্যালেঞ্জ আমি যেটা দেখছি, এখন বৃষ্টির পানিও যেরকম যেতে হবে ক্যাচ পিট দিয়ে, ওই কালকে আপনারা দেখেছেন ক্যাচ পিট দিয়ে কিন্তু আমরা আবার ইয়াও করছি, স্প্রেও মারা হচ্ছে। এবার সাফল্য আসবে জানিয়ে মেয়র জানান কিছু সীমাবদ্ধতার কথা। বলেন, ফুটপাতের নিচের ড্রেনে কারিগরি ভুল থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছে। কীটতত্ত্ববিদদের সাথে পরামর্শ করে সহজেই মশা নিধন সম্ভব বলেও জানান তিনি। সকল মশক কর্মী, সকল প্রতিনিধিদেরকে কিন্তু আমরা একটা অঞ্চলে নিয়ে আসছি ইন্টেন্সিভভাবে একটা কাজ করার জন্য। প্রত্যেকদিন কিন্তু অ্যাডাল্টিসাইড মারা যেরকম হয় না, লার্ভিসাইডও কিন্তু প্রত্যেকদিন কিন্তু করা হয় না। আর যেহেতু এটা ইন্টেন্সিভভাবে করা হচ্ছে, এন্টামোলজিস্টদের কথা হচ্ছে আমরা গিয়ে করে দেখি না, এই সলিউশনটা কিন্তু এন্টামোলজিস্টরা আমাদের বলেছে যে আমরা একটু চেঞ্জ করে দেখি, যদি এখানে অসুবিধা হয় আমরা আবার পুরনো সিস্টেমে চলে যাব। আগের তুলনায় মশা নিয়ন্ত্রণে বর্তমানে তৎপরতায় সন্তোষ জানান কর্পোরেশনের কর্মীরাও। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যেতেছি, যে জায়গায় ঝোপ জঙ্গল যেখানে আছে না কেন আমরা ওই জায়গায় ঢুকতেছি, ফগিং করতেছি। একটা এলাকায় একদিন যাই, সকালে লার্ভি দেয়, লার্ভি দেওয়ার পরে বিকেলে আবার ফকার। এলাকাবাসী বলছেন, অনিয়মিত কাজ করায় মশার উপদ্রব বেড়েছে। কার্যক্রমটা তো শুরু করছে আজকে থেকে, খুব ভালোভাবে শুরু করছেন এবং এটা প্রয়োজন ছিল। নাগরিক সেবায় মশা নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই পদ্ধতিটা যথার্থ একটা নতুন ধরনের পদ্ধতি, আর এই পদ্ধতিতে আমরা খানিকটা সফল হব। 16 মার্চ পর্যন্ত চলবে ঢাকা উত্তরের এই মশা নিধন কর্মসূচি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায় বিএনপি তাদের পৃষ্ঠপোষক। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগেই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বিশ্বে আজ প্রশংসিত। নারীদের ক্ষমতায়নে শেখ হাসিনার সরকারই প্রমাণ করেছে যে সরকার নারী বান্ধব সরকার। যে অপশক্তি ধর্মের নামে
নারীর এগিয়ে যাওয়াকে রুদ্ধ করে রাখতে চায় বিএনপি তাদের পৃষ্ঠপোষক। এদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। শেখ হাসিনা সরকার নারীদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। বিএনপি ঐতিহাসিক ৭ই মার্চ পালনের নামে ইতিহাস বিকৃতি করে দেশকে খাটো করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি অসৎ উদ্দেশ্য নিয়ে দিবসটি পালন করেছে। তাদেরকে ইতিহাস বিকৃত করার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপি যখন ঘোষণা দিল যে তারা ৭ই মার্চ পালন করবে, কিন্তু ৭ই মার্চ পালন করতে গিয়ে যে বক্তৃতাগুলো তারা করেছেন, যেভাবে সেখানে ভাষণ দিয়েছেন, বরং ৭ই মার্চের বক্তব্যের সারমর্মকে খাটো করার জন্য সেখানে বক্তব্য রেখেছেন। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক জেলা এবং ঢাকা মহানগর অন্তর্গত বিভিন্ন স্কুল থেকে আগত সকল শিশু কিশোর ভাইদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে যাদেরই অবদান আছে তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চায় বিএনপি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান স্মরণ করতে দলের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে সবার প্রচেষ্টায়, কিন্তু বর্তমান সরকার তা স্বীকার করতে চায় না। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আমরা 50 বছর আগে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমরা প্রস্তুত করতে চাই, নির্মাণ করতে চাই। করোনা প্রসঙ্গ, আবারও বাড়ছে কোভিড-19-এ মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৮,৪89 জনের। মৃত্যু হার ১.54%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, একদিনে 17,775 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 912। মোট শনাক্ত 5,52,087 জন। নতুন 1,229 জন সহ সুস্থ হয়েছে 5,53,049 জন। দৈনিক সংক্রমণ হার 5.13%। এ পর্যন্ত সুস্থতার হার 91.53%। মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় করোনা সংক্রমণ বাড়ছে, কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর একটি হোটেলে মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী যক্ষ্মা বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপ ও দিক নির্দেশনায় করোনা মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ভ্যাকসিন নিবন্ধনের সংখ্যা 50 লাখ ছাড়িয়েছে। সরকারের কেনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরবরাহ করা ঠিক থাকলে পরিকল্পনা অনুযায়ী ভ্যাকসিনেশন চলবে বলে জানান মন্ত্রী। যক্ষ্মা নিয়ন্ত্রণেও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শনাক্তের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী। সিলেটে যেভাবে লোকে বেড়াতে গেল, যেভাবে সামাজিক অনুষ্ঠান হচ্ছে, কোনো মাস্ক পরার বালাই নাই, সামাজিক দূরত্ব করার বালাই নাই, আমাদের সংক্রমণ তো বাড়বেই। হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গেছে আগের তুলনায়। কাজে আমাদেরকে এখন থেকে আবারও সজাগ হতে হবে। করোনা রোগীদের চিকিৎসার জন্য দেশের 3টি হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর দিয়েছে সিঙ্গার বাংলাদেশ, ইউরোপের শীর্ষস্থানীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্চেলিক তুরস্ক। সিঙ্গার ফর সোসাইটি প্রোগ্রামের আওতায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বগুড়া TMSS রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভেন্টিলেটর 3টি দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করা হয়। অন্যান্যের মধ্যে তুরস্ক দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এনিস ফারুক এরদেম, সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী MHM ফাইরোজ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। লড়াই সংগ্রামের পথ ধরে বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ৭১-এর ৭ই মার্চ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের পর মুক্তির শপথ শুরু হয় গেরিলা যুদ্ধের প্রস্তুতি।
বঙ্গবন্ধুর আহ্বানে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে গেরিলারা মৃত্যু ভয় তুচ্ছ করে শত্রুমুক্ত করেছে বাংলার মাটি। শহীদের রক্তে রঞ্জিত সবুজ বাংলায় উড়েছে বিজয়ের পতাকা। আরো জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সুনির্দিষ্ট নির্দেশনা, ঘরে ঘরে দুর্গ গড়ে শত্রুর মোকাবেলা করার নির্দেশ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, বাঙালি জাতীয়তাবাদের শক্তিতে জ্বলে ওঠে মুক্তির মশাল। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। ভেতরে ভেতরে শুরু হয়ে যায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি। 25 মার্চ নিরস্ত্র বাঙালির ওপর বর্বর পাক হানাদার বাহিনীর হামলার পরেই পাল্টা জবাব দিতে দেরি হয়নি। যে জাতি একবার স্বাধীনতার স্বপ্ন দেখে এবং তার জন্য জীবন দিতে তারা প্রস্তুত থাকে, তাদেরকে কিন্তু কোনো অবস্থাতেই আর দমিয়ে রাখা যায় না। আমি বলি যে তারা মনে মনে চিন্তা এবং চেতনার জগতে সশস্ত্র হয়ে উঠেছিল অস্ত্রহীন অবস্থায়। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সহ বাংলার মানুষ যোগ দেয় যুদ্ধে। কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে ছোট ছোট দলে ভাগ হয়ে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত মুক্তিযোদ্ধারা। দুর্গম মেঠো পথ, কখনো বা বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিংবা নদী সাঁতরে গেরিলারা অতর্কিত হামলা চালাতো পাক হানাদার বাহিনীর ওপর। 2 নং সেক্টরের অধিনায়ক খালেদ মোশাররফের নেতৃত্বে একদল বিশেষ গেরিলা বাহিনী গঠন করা হয়, যা পরে ক্র্যাক প্লাটুন নামে পরিচিত হয়। মেলাঘর থেকে প্রাথমিক প্রশিক্ষণ শেষে 17 জন ঢাকায় আসেন। পরে সে সংখ্যা হয় শতাধিক। ছোট বড় মিলিয়ে 82টি দুঃসাহসিক গেরিলা অপারেশন চালায় ক্র্যাক প্লাটুন। যদিও খুবই অল্প প্রশিক্ষণ, কিন্তু তার সাথে আমাদের যে মানসিক শক্তিটা যুদ্ধের জন্য দীর্ঘমেয়াদী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছিলাম এবং পাকিস্তান সেনাবাহিনীর অযৌক্তিক এবং অপরিণামদর্শী আক্রমণের প্রতি ঘৃণা সেটা কিন্তু আমাদেরকে খুব শক্তিশালী করেছিল। গেরিলারা যখন ট্রেনিং নিয়ে এই দেশে ঢুকলো, তাদেরকে খাওয়া থাকার ব্যবস্থা করে অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, লাকড়ির ভিতরে মাথায় করে বা নৌকায় করে, এইগুলো কিন্তু নারীরা করেছে। তারপরে টাকা পয়সা সংগ্রহ, ঔষধ সংগ্রহ। আজাদ, রুমি, বদির মতো বাংলা মায়ের অকুতভয় সন্তানেরা মায়ের বুকে ফিরতে না পারলেও ফিরিয়ে এনেছিল বাংলা মায়ের স্বাধীনতা। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যাকেই জিজ্ঞেস করবে যে তুমি যুদ্ধের শেষে কি চেয়েছো, ওরা মায়ের কাছে যেতে চেয়েছে, মাকে। একটাই। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নিত্যপণ্যের উপর ভ্যাট কমানোর তাগিদ, বাজেটে বিশেষ বরাদ্দ চান নারী উদ্যোক্তারা। মিয়ানমারে 5টি গণমাধ্যম বন্ধ করল সামরিক জান্তা, নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। নিত্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক কমানোর দাবি জানিয়েছে ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করতে 6 সংখ্যার HS কোড চেয়েছে বাংলাদেশ চায়না চেম্বার। এছাড়া করোনা ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ সহ কয়েকটি পর্যায়ে কর সুবিধা চায় নারী উদ্যোক্তাদের দুটি সংগঠন। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসন্ন 2021-22 অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে প্রাক বাজেট আলোচনায় বসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বিভিন্ন দাবি, সুপারিশ ও পরামর্শ তুলে ধরছেন ব্যবসায়ী নেতারা। থার্ড জেন্ডারদের কোনো ধরনের প্রভিশন নাই ট্যাক্স নেটের মধ্যে। নতুন বাজেটে বুটিক, বিউটি পার্লার ও ক্যাটারিং সেবায় ভ্যাটের হার কমিয়ে 4% করার প্রস্তাব করেছে বাংলাদেশ উইমেন চেম্বার। নারীদের করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা নির্ধারণেরও সুপারিশ করেছে সংগঠনটি। মহামারী বা প্যান্ডামিকের সময় এই যে উদ্যোক্তাগুলি ঝরে পড়ার যাচ্ছে, তাদেরকে যদি ভ্যাট ট্যাক্সের কিছু রেয়াত দেন, আবার কিন্তু এই নারী উদ্যোক্তারা পরে আপনাদেরকে পুষিয়ে দেবে। বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একগুচ্ছ প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেছেন চায়না বাংলাদেশ চেম্বারের নেতারা। আয়কর রিটার্ন বাধ্যতামূলক হলেও বিদেশি কর্মীদের ক্ষেত্রে বিষয়টি শিথিলের সুপারিশ বাংলাদেশ চায়না চেম্বারের।
যারা নাকি চলে যাচ্ছে তাদের থেকে আপনার ইনফরমেশন পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। যদি আপনারা শুধু চায়নার জন্য 6G যদি অ্যালাউ করে দেন তাহলে খুব ভালো হয়। এদিকে করোনা পরিস্থিতিতে নিত্যপণ্য আমদানিতে সম্পূরক শুল্ক কমানোর সুপারিশ ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের। কর্পোরেট ট্যাক্স ও ভ্যাটেও ছাড় চান তারা। সাপ্লিমেন্টাল ডিউটিজ কনসেপ্ট যদি আমরা দেখি সেক্ষেত্রে এসেনশিয়াল প্রোডাক্টস ডাজন্ট ফল আন্ডার দ্যাট ক্যাটাগরি, বাট স্টিল উই আর সাফারিং ফর সাম হেয়ার অয়েল ক্যাটাগরি অফ প্রোডাক্টস। যেটা আপনারা বেঁধে দিয়েছেন 0.5, এটাকে একটু বাড়িয়ে 3 বা 4 বা 5 করা যায় কিনা, তারা মার্কেটিং করতে অসুবিধা হচ্ছে। সবার জন্য গ্রহণযোগ্য ও ব্যবসা বান্ধব বাজেট দেওয়া হবে বলে আশ্বাস এনবিআরের এই সদস্যের। আমরা বিনিয়োগও চাই, রাজস্বও চাই, বিদেশি বিনিয়োগও চাই, সবকিছু মিলে একটা ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব, কর্মসংস্থান বান্ধব, একই সাথে একটা ভারসাম্যপূর্ণ বাজেট আমরা প্রণয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সিগারেটের উপর কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর সুপারিশ করেছে একটি তামাক বিরোধী জোট। 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 110 টাকা নির্ধারণ করে 71 টাকা 50 পয়সা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। আবারও 1000 কোটি টাকা ছড়ালো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া 358টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 80টির, কমেছে 157টির, আর অপরিবর্তিত ছিল 121টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স প্রায় 13 পয়েন্ট কমে নেমে আসে 5591 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1043 কোটি 38 লাখ টাকা। সূচক কিছুটা বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতে। লেনদেন হয়েছে 50 কোটি 56 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেনী নদীতে মৈত্রী সেতু, নতুন অধ্যায়ের সূচনা বললেন মোদি। আঞ্চলিক উন্নয়নের আশাবাদ শেখ হাসিনার। বিশ্ববিদ্যালয় খোলার আগেই 1,30,000 শিক্ষার্থীকে করোনার টিকা, স্বাস্থ্যবিধি মেনে চলার অনুশাসন। দুর্নীতি মামলায় হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল, 30 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পিকে হালদার সহ 37 জনের বিরুদ্ধে আরও 10 মামলা করবে দুদক। চালকের নির্দেশে বাক প্রতিবন্ধী নারীকে ছুঁড়ে ফেলে দেয় হেলপার, গ্রেফতারের পর স্বীকারোক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।